এই যে 24 ঘন্টার মধ্যে পর পর শুভেন্দুকে মানে টার্গেট করে দলকে বার্তা দেওয়া, এটা কিন্তু তার দলকে চাপে রাখার জন্য এই বার্তাটা তিনি কি দিয়ে রাখলেন যে দেখুন হিন্দু ধর্মকে ভালোবেসে তিনি স্টেটমেন্ট দিয়েছেন, ধর্মের রাজনীতিতে ধর্ম আনবেন না, ধর্মের খেলা আনবেন না, এটা যেমন তিনি বললেন। আবার আরেকটা জিনিস যেটা তিনি বললেন না, সেটা হচ্ছে তার দলে দিনে দিনে যেভাবে শুভেন্দু দলে একটা প্রভাব তৈরি করছে, কার্যত কন্ট্রোল, এমন কন্ট্রোল যে আদি অনন্তকালের পুরনো একজন সমর্থক, তিনি কি বিদ্রোহ করে তৃণমূলের দিকে পা বাড়ালেন নাকি অন্য কোনো কৌশল? আমি বলছি দেখুন, প্রথম এটা তৃণমূলে যাবেন, তিনি বিদ্রোহ করেছেন, এটা মানে আপাতত ফেলে দেওয়াই যেতে পারে, কারণ তিনি যেই কারণে তৃণমূল নেত্রীর ডাকে গেলেন সেই জায়গায় দুটো অংশ আছে। এক, দিলীপ বাবু বরাবরই বাস্তব রাজনীতিটা করেন, আরএসএস এর ঘরের লোক, বড্ড হিন্দু ধর্মটাকে ভালোবাসেন, তার মজ্জায় অস্থি রক্তে হিন্দু ধর্ম, ধর্মাচরণ, রীতি আচার সবকিছু মিলেমিশে গেছে। তিনি প্র্যাকটিসেও হিন্দু, রাজনীতিতেও হিন্দুজমটাকে সাকসেসফুলি করছেন এবং বাংলার বিজেপির এখনতম সফলতম সভাপতি। এটা তো এটা তো পরিষ্কার সত্য। এবার তিনি কেন গেলেন? পার্টি না করলেও তিনি যেতেন, তার মানে কি তিনি দীর্ঘ যে আরএসএস ঘরনায় মানে তার যার রাজনীতির চর্চাটা সারা জীবন গড়ে উঠেছে, পিওর আরএসএস বলতে পারেন, বিজেপিকে যিনি সবচেয়ে বেশি কাছের থেকে ভালোবাসে, কোনো দল থেকে আসেননি, বিজেপির আদি অনন্তকালের পুরনো একজন সমর্থক, তিনি কি বিদ্রোহ করে তৃণমূলের দিকে পা বাড়ালেন নাকি অন্য কোনো কৌশল? আমি বলছি দেখুন, প্রথম এটা তৃণমূলে যাবেন, তিনি বিদ্রোহ করেছেন, এটা মানে আপাতত ফেলে দেওয়াই যেতে পারে, কারণ তিনি যেই কারণে তৃণমূল নেত্রীর ডাকে গেলেন সেই জায়গায় দুটো অংশ আছে। এক, হিন্দু ধর্মকে ভালোবেসে তিনি স্টেটমেন্ট দিয়েছেন, ধর্মের রাজনীতিতে ধর্ম আনবেন না, ধর্মের খেলা আনবেন না, এটা যেমন তিনি বললেন। আবার আরেকটা জিনিস যেটা তিনি বললেন না, সেটা হচ্ছে তার দলেই 21-এর তৃণমূল থেকে আসা, 2020-তে তৃণমূল থেকে আসা এসে এখন মোটামুটি সংসারটাকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে আনা তার চির প্রতিদ্বন্দ্বী শুভেন্দুর বিরুদ্ধেই যে তার কৌশলগত এটা একটা পদক্ষেপ, যেখানে শুভেন্দু এই জগন্নাথ মন্দির, জনগণের ট্যাক্সের টাকায় কালচারাল সেন্টারের নাম করে যে মন্দির উদ্বোধন মমতা ব্যানার্জি করলেন, সব হিন্দুজমের চর্চা করতে, হিন্দু ভোটটাকে তার দিকে আনতে ফিরিয়ে, তার কাউন্টার হিসেবে কিন্তু হাইকোর্টের নির্দেশে শুভেন্দু হিন্দু সনাতনীদের একটা সভা কল করেছেন। তিনি সেখানে যেতে পারতেন, তিনি কেন গেলেন না? সেটাও তো ধর্মের একটা হিন্দু ধর্মের একটা অনুষ্ঠান। তার কারণ দিনে দিনে যেভাবে শুভেন্দু দলে একটা প্রভাব তৈরি করছে, কার্যত কন্ট্রোল, এমন কন্ট্রোল যে 24-এ দলের সফলতম প্রাক্তন সভাপতিকেও তার পরিচিত গড় থেকে, জিতে আসা গড় থেকে তুলে নিয়ে গিয়ে এমন একটা জায়গায় তাকে দাঁড় করানো হলো যে তিনি হেরে গেলেন। এটা একটা তার কিন্তু জ্বালা আছে বুকে। দ্বিতীয় যে সবচাইতে বড়, এটা খুব নিকটেই, আমি যদি ভুল না হই 26-এর ভোটের আগেই রাজ্য সভাপতি নতুন ভাবে নাগপুরের নির্দেশে বিজেপি কিন্তু করবে, দিল্লি কিন্তু করবে রাজ্যে। সেই জায়গায় দলকে চাপে রাখার জন্য এই বার্তাটা তিনি কি দিয়ে রাখলেন যে দেখুন আমি কিন্তু তৃণমূলের দিক থেকে অনেকটা এগিয়ে আছি, তৃণমূলের দিকেই, তৃণমূলও হিন্দু চর্চা করছে, হিন্দুত্বের ফলে আমার ক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা নয়। দ্বিতীয়, শুভেন্দু যেভাবে আমি এত পুরনো, আমাকে মানে কোণঠাসা করার রাজনীতিটা করে দলের সিংহভাগ এটা দখল করে রেখেছে, সেটা বন্ধ না হলে আমার কিন্তু এই বিকল্প ছাড়া উপায় থাকবে না, কিংবা আমাকে কিন্তু সভাপতি হিসেবে পুনরায় আসীন করা ছাড়া দলের কোনো উপায় থাকবে না। এই বার্তাটাই কি তিনি দিলেন? খেয়াল করুন, উনি কিন্তু শুধু এখানে যায়নি, তার 24 ঘন্টা আগে একটা স্টেটমেন্ট দিয়েছে। শুভেন্দুর পাকিস্তানের পতাকা বিধানসভার সামনে পোড়ানোর তিনি কিন্তু কড়া বিরোধিতা করে বলেছেন ওই ধরনের আচরণ করা ঠিক হয়নি।
এই যে 24 ঘন্টার মধ্যে পর পর শুভেন্দুকে মানে টার্গেট করে দলকে বার্তা দেওয়া, এটা কিন্তু তার দলে তার পুনরায় আসন ফিরে পাওয়ার কৌশল ছাড়া নতুন কিছু নয়। এটা জেনে রাখুন আপনারা। কারণ দিলীপ ঘোষ কিন্তু একজন খুব পুরনো আরএসএস এবং একদম পুরনো বিজেপির সমর্থক, এটা নিয়ে কিন্তু দ্বিমত থাকার কথা নয়। এবং সেই মর্মেই তিনি বার্তাটা দিয়ে আজকে কিন্তু চলে গেলেন জগন্নাথ মন্দিরের দীঘায় মমতা ব্যানার্জির ডাকে। শুধু যাননি, মমতা ব্যানার্জির বাঁ পাশে তিনি তার স্ত্রীকে নিয়ে বসেছেন, সদ্য বিয়ে হয়েছে তার, বসেছেন, দীর্ঘ আলাপচারিতা করেছেন। এটাই কিন্তু আজকে বিজেপির অন্দরমহলে বা দিল্লির বিজেপির নেতাদের কিন্তু একটা মাথা ব্যথার কারণ হতে পারে আগামীতে দিলীপকে নিয়ে। একটা প্রশ্ন আমি আপনার বক্তব্যের মধ্যে থেকেই করব, যে কোথাও গিয়ে হিন্দু ভোটকে কনসলিডেট করতে 2026-এ যে হিন্দু ভোটকে কনসলিডেট করতে যে বাড়তি কিছুটা অক্সিজেন দেবে এই দীঘায় সদ্য প্রতিষ্ঠিত জগন্নাথ ধাম, সেটাতেই কি শিলমোহর বসলো দিলীপ ঘোষের আজকে দীঘায় আগমনে? না, একদম। তৃণমূল নেত্রীর কিন্তু চিটও তৃণমূল নেত্রীর, পটও তৃণমূল নেত্রী। দেখুন, তৃণমূল নেত্রী দীঘায় জনগণের ট্যাক্সের টাকায় ভারতের সেকুলার ক্যারেক্টারটাকে জাস্ট বুড়ো আঙ্গুল দেখিয়ে এই যে গুরপথে কালচারাল সেন্টার নাম করে একটা মন্দির উদ্বোধন করলেন, তাতে তার তো 3টে রাজনীতিক কৌশল অন্তত সফল হলো। এক, তার পলিসির জন্য মেজরিটেরিয়ান হিন্দু ভোট যেভাবে সরে গিয়েছিল বা প্রতিদিন যাচ্ছিল, মুর্শিদাবাদের ঘটনা, মালদার ঘটনা পরে সেটা কার্যত আরো বেশি মানে চওড়া হয়েছে। কাশ্মীরের পরিস্থিতি যে জায়গায় ভারত যদি যুদ্ধে যায়, পরবর্তীকালে ভারত যদি রাজনৈতিকভাবে তার অবস্থান স্পষ্ট করে এবং সেই ইতিবাচক যুদ্ধে যদি ভারতের একটা ঐতিহাসিক কোনো সিদ্ধান্ত কার্যকর হয়ে যায় বল প্রয়োগ করে, তাহলে তো পালে হাওয়া লাগবে বিজেপির, এটা তো মমতা ব্যানার্জি জানে। তাই তার রাজ্যের সংসারটা তিনি তড়িঘড়ি গোটাতে চাইলেন। আজকে এই যে এটা ছিল তার একটা প্রথম ভোট রাজনীতির কৌশল, অর্থাৎ এই যে অ্যাপিসমেন্ট পলিটিক্সটার জন্য যে হিন্দু ভোটটা সরে গেছিল তাকে কাম ব্যাক করে আনার একটা রাস্তা তিনি করলেন। বার্তা দিলেন হিন্দুদের, বাড়ি ঘরে ঘরে হিন্দুদের উন্নয়ন, চাকরি, শ্রম পৌঁছে দেওয়া তিনি না করলেও, পৌঁছতে ব্যর্থ হলেও তিনি অন্তত বাড়ি বাড়ি জগন্নাথ দেবের প্রসাদটা পৌঁছে দিয়ে কিন্তু হিন্দু ভোটটা তার মেশিনে আবদ্ধ করার একটা চেষ্টা করলেন। দ্বিতীয় যেটা কি করলেন, রাজ্যে এই মুহূর্তে সার্বিকভাবে ব্যর্থ চলছে প্রশাসন। চাকরি চুরি, এই চুরি, ওই চুরি, শিক্ষা ব্যবস্থায় এমন জায়গায় থেকে গেছে যে রাজ্যে সরকার শিক্ষকের অভাবে স্কুলগুলো এমন অচল অবস্থা যে আজ ওদিকে মন্দির উদ্বোধন হচ্ছে, আরেকদিকে স্কুল শিক্ষা পুরোপুরি অনির্দিষ্টকালের জন্য তিনি সামার ভ্যাকেশন কল করিয়ে দিয়েছেন। কবে খুলবে আমরা জানি না। কি অভিনব একটা সরকারি অর্ডার, বন্ধ হওয়ার অর্ডারটা আছে, খোলার অর্ডারটা কেউ জানে না, আদৌ খুলবে কিনা আমরা অন্তত কেউ জানি না। এটাকে কার্যত সারফেস থেকে সরিয়ে দেওয়া গেল, অর্থাৎ অরাজনৈতিক ইস্যুটাকে মন্দিরের আছিলায় তুলে আনা হলো। তৃতীয় ডেকে আনা হলো এমন একজনকে যিনি সফলতম প্রধান বিরোধী দলের সভাপতি ছিলেন, অর্থাৎ তার পিছনে যে একটা হিন্দু ভোটের এক ঝাঁক মুখ আছে, সেই মুখটাকেও কিন্তু আজকে তিনি তৃণমূল মুখ, মমতা ব্যানার্জি মুখ করে নিলেন। সেখানে দিলীপ বাবুর একটা পলিটিক্যাল কৌশল থাকতেই পারে, কিন্তু সেই কৌশলের আরেকটা পিঠে কিন্তু মমতাও আজকে এই ত্রিমুখী একটা পেলেন, অক্সিজেন পেলেন। ফলে এইটা কিন্তু একদম বাস্তব সত্য। 26-এর ভোট সিদ্ধান্ত নেবে মমতা ব্যানার্জি মন্দিরটার মাধ্যমে, মন্দিরের প্রসাদ পৌঁছে দিয়ে ভোটের জালে মানে ধর্মকে ভোটের রাজনীতিতে এনে কতটা জালের মধ্যে হিন্দু ভোটটাকে তুলতে পারলেন সেটা তো সময় বলবে। এখনো অনেক কিছু ওঠা পড়া বাকি, ভাঙা গড়া বাকি, কিন্তু আপনাকে আমি এটা পরিষ্কার বলছি, এখনো পর্যন্ত কিন্তু মমতা ব্যানার্জি এই ডিসপ্লে পলিটিক্সটায় সফল হয়েছেন। একটা প্রশ্ন করবো এবার, তিনি ছাড়া, দিলীপ ঘোষ ছাড়া বিজেপির বাকি নেতা নেত্রীরা কেন জগন্নাথ ধাম পরিদর্শনে গেলেন না স্যার? দলের কি বারণ ছিল? দিলীপ বাবু বললেন যে বাকিরা কেন যাননি বলতে পারবো না। এছাড়াও তিনি জানান যে দলের তরফে কোনো বাধা ছিল না, তার কথায় পার্টি না করলেও আমি দীঘায় জগন্নাথ ধাম দর্শনে আসতাম, তার কথায় মন্দির দর্শন আমি ভালোবাসি, এখানে পার্টি বাধা হতে পারে না। দেখুন, এটা তো প্রথমেই ওনার কৌশলগত অবস্থানের কথা আমার হিসাবে বললাম আমি। দ্বিতীয় যেটা, হ্যাঁ, দলের বাকিরা যায়নি কেন, সত্যি কথা বলতে দলে কিন্তু দিলীপ বাবু এখন আগল খুব দুর্বল। সবটাই প্রায় শুভেন্দু সুকান্ত এই দুটো এসের
পুরো কার্যত দখলে চলে গেছে। ফলে তার সমর্থকরা যতই তাদের মনের ইচ্ছে থাক, পরবর্তীকালে ঘুরতে হয়তো দীঘা গিয়ে একবার করে মানে এই দর্শন তারা প্রত্যেকেই করবে, কিন্তু এই মুহূর্তে দলে অন্তত মূল যে স্রোতটা বইছে, শুভেন্দুর সুকান্তর স্রোত, সেই স্রোতের বাইরে গিয়ে তারা যে যাবে না, এটাই তো স্বাভাবিক ব্যাপার। কারণ এই মুহূর্তে কার স্ট্রেচারে এত ক্ষমতা আছে দিলীপ বাবুর পথ ধরে মমতা ব্যানার্জির ডাকে হিন্দু ধর্মের মানে মান রক্ষা করতে এই মুহূর্তে দীঘার ইয়েতে যাবেন আজ। ঠিক যেমন মমতা ব্যানার্জিও হাজার চাইলেও তার দলের সমর্থকরা গেলেও তিনি কিন্তু রাম মন্দির উদ্বোধনে যাননি। ইভেন কুম্ভমেলায় সবাই গেছে তার দলের নেতা মন্ত্রীরা, তিনি বা তার দলের মুখ্য ইয়েরা কিন্তু যাননি, অভিষেক যাননি। ফলে এই যে সেপারেশনটা পলিটিক্যাল কম্পালশন থেকেই তার দলের নেতারা যায়নি, এটা একদম পরিষ্কার সত্য। একদমই স্যার। জয় জগন্নাথ, জয় বাংলা, মামাটি মানুষকে উৎসর্গ করলাম বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? না, এটাই তো দেখুন, জগন্নাথ মন্দির উদ্বোধন করে তিনি বাঙালি অস্মিতাকেও যেমন জাগিয়ে তুললেন, দ্বিতীয় হিন্দু ধর্মের অস্মিতাকেও তিনি একটা পালে হাওয়া দিলেন। কারণ তিনি তো তার দল বা তিনি তো ঘোষিত একটা নীতি নিয়ে চলেন, রাম বহিরাগত আর হনুমান বহিরাগত। শুধু আপনকে বাঙালির চৈতন্যের পরম মানে পূজনীয় জগন্নাথ, বাঙালিতেই জগন্নাথ, চারটে জগন্নাথ ধামের মধ্যে একটি কলিযুগে তৈরি হওয়া পুরীর জগন্নাথ দেখতেই ছুটে যায়। হেন বাঙালি নেই যে জগন্নাথ দর্শনে যায়নি পুরীতে। ঠিক আছে, দ্রাপর তেতা সত্যযুগের বাদ দিন, কলিযুগের যে পুরী, সেই পুরীর এটাকেই তিনি তুলে আনলেন, জগন্নাথটাকে তিনি টার্গেট করলেন এবং তুলে এনে কিন্তু এই দ্বিমুখ কৌশলটাও এখানে প্লে করলেন। একে তার টার্গেট গ্রুপ হিন্দু বাঙালি ভোটার আর হিন্দু অস্মিতা। তাই দেখবেন রাম মানে হিন্দু ধর্ম জগন্নাথ রামকে আলাদা করেনি, কিন্তু রাজনীতি, বাংলার রাজনীতি অন্তত রাম হনুমান জগন্নাথকে আলাদা করে দিয়েছেন। একদমই স্যার। একটু করে প্রসাদ এবং জগন্নাথ দেবের ছবি রাজ্যের সকলের বাড়ি পৌঁছে যাবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলছেন? হ্যাঁ, সাথে যদি ওই প্যাকেটে প্রত্যেকের জন্য একটা করে অন্তত চাকরি, বিশেষ করে চাকরি হারা 26,000 কিংবা 22 লক্ষ যারা চাকরি মানে অ্যাপ্লাই করেও চাকরিটা পেলো না তৃণমূল নেতাদের জন্য, সেইটার নোটিফিকেশনের কাগজটাও যদি মুড়ে পাঠাতে পারতো জগন্নাথ দেব, অন্তত মমতা ব্যানার্জির জন্য সদয় হয়ে হয়তো 200 বছরের আয়ুটা তাকে দিতেন, তার দলেরও দিতেন। আমি বলছি যে এটা একটা ফ্যাক্ট। দেখুন যে রাম মন্দিরের প্রসাদ, মাটি, জল সব জায়গায় পৌঁছে গেছে, কুম্ভের পৌঁছে দিয়েছে বিজেপি, সেটা ছিল বিজেপির ভোট রাজনীতির অংশ। সেই আদলেই যে মমতা ব্যানার্জিও এগোচ্ছেন, সেটা তো একবার পরিষ্কার প্রমাণ হলো। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী করেছেন, তার পাশেই বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় করে রবীন্দ্রনাথ ঠাকুর হতে চেয়েছেন, আমি এটা বলবো না, মানে বিরোধীরা যাই বলুক, কিন্তু রবীন্দ্রনাথের যে বাঙালি সমাজে গ্রহণযোগ্যতা, যে স্থানটুকু, সেই স্থানের মধ্যে যে একটু ভাগ বসাতে চেয়েছেন মমতা ব্যানার্জি তৃণমূল নেত্রী, সেটা একদম পরিষ্কার সত্য। ঠিক যেমন গীতাঞ্জলি লেখে সারা পৃথিবীতে বাঙালির মান যিনি উজ্জ্বল করেছিলেন, সেই জায়গায় কথাঞ্জলি হয়তো এতটা উচ্চমানের কিছু পায়নি, নোবেল তো পায়নি, কিন্তু বাঙালির মনে কিছুটা কোনোদিন যদি দাগ কাটতে পারে, এটাই তো স্ট্র্যাটেজি। আমি আপনাকে পরিষ্কার বলছি যে এই যে ধর্ম আর ভোট ধর্ম দুটো জিনিসকে গুলিয়ে ফেলা, এই যে সংবিধানের 51 এর উপধারায় স্পষ্টত বলা যে বিজ্ঞানসম্মত সমাজ গঠন করতে হবে, আপনারা বিজ্ঞানের রাজনীতির চাষ করুন, ধর্মকে রিলিজিয়াস প্র্যাকটিসে রাখতে দিন, এগুলো তো অন্তত তৃণমূল নেত্রী এই মুহূর্তে এগুলো করছে, এটা অতি বড় তার বন্ধুও বলবে না, একান্তেও বলবে না। কিন্তু এটা আজকের পশ্চিমবঙ্গের রাজনীতির চরমতম ভবিতব্য সত্য যে এই কম্পারেটিভ কমিউনালিজমটা কিন্তু ভোট ব্যাংকের স্বার্থে যুযুধান দুটি গোষ্ঠী করেই চলেছে। স্যার, আপনার কথা থেকে যে সুর একদম তীব্রভাবে আসছে যে কোথাও গিয়ে রাম মন্দিরের আদলেই এই সমস্ত পূজা এবং অর্চনার যে দিকগুলো, সেই অর্চনার দিকগুলো কোথাও গিয়ে স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে আস্তে আস্তে। এই প্রসঙ্গে প্রশ্ন করবো, 26-এর ভোটের আগে বিজেপির জয় শ্রীরামের পাল্টা কি এবার তৃণমূলের জয় জগন্নাথ, রাম মন্দিরের পাল্টা কি দীঘার জগন্নাথ? একদম আপনি লাড্ডুর পাল্টা রসগোল্লা হয়েছে তৃণমূলের, তাই তো। এই যে বাঙালি অস্মিতাকে জাগিয়ে তুলতে গিয়ে বাঙালিদের চিরাচরিত শশাঙ্ককে তুলতে হয়েছে, এই যে কাউন্টার পলিটিক্স, একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করা, এটা তো রাজনীতির চরমতম সত্য। বিজেপি করেছে ত্রিপুরাতে,
ত্রিপুরায় ক্ষমতায় আসার সময় জনজাতিদের অবয়বে ভারত মাতাকে এনেছে। তৃণমূল নেত্রী সেইটাই করছে। 26-এর ভোটে যে উন্নয়নের জয়গান থাকবে না, ভোটের ইস্যুটা, দেওয়াল লিখনটা উন্নয়ন থাকবে না, আপনার বাড়ির ড্রেন, কটা বিশ্ববিদ্যালয়ে কটা ছেলের চাকরি হয়েছে, তৃণমূল নেত্রী সেটা বুঝিয়ে দিয়েছেন। তৃণমূল নেত্রী আরো বুঝিয়ে দিচ্ছেন। যত দিন যাবে ততদিন এই রাম, এই রামে জগন্নাথে লড়াইটা কিন্তু আরো শার্প থেকে শার্প হবে। এবং আপনি খেয়াল করে দেখবেন, এমনও হতে পারে যে এই প্রসাদ এবং অন্যান্য ইস্যুতে তৃণমূল নেত্রী না আরেকটা রথযাত্রা বের করে দেয়। কারণ এই রথযাত্রাটাই তখন হয়তো হয়ে যাবে ভোটের ময়দানে অশ্বমেধ যজ্ঞ করে ক্ষমতায় বিপুল ভোটে চলে আসার আরেকটা পাথেয়। একটা পরিষ্কার সত্য আপনি জেনে রাখুন যে এটা শুধু কিন্তু মমতা ব্যানার্জি বিরোধী হিসাবে করছে না, আজকে বৃহত্তর কাউন্টার ন্যারেটিভ তৈরি করার জন্য রাহুল গান্ধীকেও আজকে তার পিতামহের ধাঁচের বাইরে গিয়ে তার ঠাকুমার নীতি আদর্শের বাইরে গিয়ে মন্দিরে মন্দিরে ঘুরতে হচ্ছে, হাত জোড়ে করে করে পুজো করতে হচ্ছে। এটাই আজকের রাজনীতির হয়তো সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক একটা চিত্রনাট্য, অন্তত বাংলার, যে বাংলায় কিন্তু নবজাগরণের জাতি বাস করে। একদমই। আর স্যার একটা প্রশ্ন করবো, মমতা বন্দ্যোপাধ্যায় কি, এই প্রশ্নটা উঠছে সমাজের সর্বক্ষেত্র থেকে, যে মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন বাংলার একটা মক্কার কাবা শরীফ বানিয়ে সেটাকে সকল ধর্মের জন্য বলতে? ভয়টা তো ওখানেই আমার। ধরো আপনি তো একটা তায়ে রুটি সেকে নিয়েছেন, এবার বহু ধর্মীয় ভারতবর্ষ তথা বাংলায় যদি আরেকটা কোনো ধর্মাবলম্বী চিৎকার করে বলে ওঠে ওদেরটা করেছো আমাদেরটা করে দাও, ঠিক আছে, ঠিক যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি করে যারা ধর্মনিরপেক্ষতার প্রমাণ করার চেষ্টা করে, কাউন্টার কিন্তু আবার আওয়াজ ওঠে, তাহলে ইফতার করছো সরস্বতী পূজা করতে দাও, ইফতার করছো তোমার রামনবমী করতে দাও। এইটা কিন্তু এই যে রিভাইভ পলিটিক্সটা, ঠিক আছে, কাউন্টার রিভাইভ পলিটিক্সটা, এটা কিন্তু সমাজবিজ্ঞানের একটা অংশ। এবার যদি সেটা হয় গোলটা বাঁধবে কিন্তু সেখানে গিয়েই। অর্থাৎ আমি যেটা বারবার বলছি, মমতা ব্যানার্জি যে জালটা দিয়ে ভোট ধরতে চাইছে সংখ্যাগুরু একটা অংশকে বিমুখ হয়ে যাওয়া, সেই জালটা কিন্তু তাদেরকে কতটা ধরে ভোট বাক্স অব্দি নিয়ে যাবে তার সময় বলবে, কিন্তু ওই জালে কিন্তু তিনিও জড়িয়ে যাচ্ছেন, সেটা কিন্তু তিনি বেরোতে পারবেন কিনা সময় মানে বলবে। এবং আমার আশঙ্কা পৃথিবীর ইতিহাসে যে যে রাজনীতিবিদরা এই জালের মাধ্যমে ভোটটাকে ক্যাশ করতে চেয়েছে তারা কিন্তু ওই জালে জড়িয়েই গেছে, আলটিমেটলি জাল কেটে বেরোতে পারেনি। একদমই। স্যার আমার শেষ কয়েকটা প্রশ্ন আপনার কাছে। গৌরবের মুন্ডু চাই, কাশ্মীরে কর্তব্যরত সেনা জওয়ানের ধনিয়াখালীর বাড়িতে হাড়হিম করা প্রস্তাব, খুব কাঁপছে পরিবারের, কি বলবেন? তা দেখুন, পশ্চিমবঙ্গে কিন্তু আমি এখনো দেখছি যে একটা জাতীয়তাবাদের যে প্রবাহ সেটা কিন্তু খামতি আছে। দেখুন, ভারতবর্ষ অনিবার্যভাবে অনিচ্ছাকৃতভাবে আজকে স্বাধীনতার পর থেকে একটা আমার প্রতিবেশী আমার অঙ্গচ্ছেদ হয়ে তৈরি হওয়া একটি দেশের একদম ঘোষিত সন্ত্রাসের শিকার হচ্ছে, রক্তাক্ত হচ্ছে আমাদের নিরীহ অপর মানুষগুলো। এবার তা ব্যতিক্রম থেকে ব্যতিক্রম ঘটনা হয়েছে, যে ধর্ম যাচাই করে খুন করা হয়েছে, যেখানে এটার সমুচে উত্তর দেওয়াটার সময় এখন এসেছে এবং আন্তর্জাতিক মঞ্চ ভারতের পাশে থেকে এই বার্তাটার কার্যত শিলমোহর দিয়েছে। সেখানে গিয়ে একটা যুদ্ধ জিততে গেলে তো সবার আগে প্রথম যেটা করতে হয় নিজের ভেতরের মানুষকে একত্রীভূত করতে হয়। ইসরায়েল প্যালেস্টাইনের বিরুদ্ধে প্রচুর সফল, কারণ তার ভিতরে প্যালেস্টাইনকে হামলা করার জন্য ভিতরের যে প্রতিরোধ নিজেদের দেশের মধ্যে সেটা কিন্তু খুব কম বা ক্ষীণ। আমেরিকারও তাই, জাপান, জার্মান, যে কটা দেশ এই আধিপত্যবাদটাকে ইয়ে করেছে বা নিজেদের উপরে হামলা হলে তার কাউন্টার দিয়েছে, তাদের ভিতর থেকে কিন্তু অন্তত কোনো রকম কথা প্রশ্ন ওঠেনি। চীনেরও তাই প্রশ্ন ওঠে না। তাহলে ভারতের ভিতরে বলুন তো এরা কারা? আমি ছোটবেলায় একটা কথা শুনতাম, ভারতের নাকি 2.5 খান শত্রু, 1 খান চীন, 1 খান পাকিস্তান, আর আধা খান হচ্ছে ভারতের ভিতরে বসে থাকা সেই সমস্ত মুখোশধারী শত্রুরা, যারা জাতীয়তাবাদের প্রবাহের বাইরে গিয়ে ভারত রাষ্ট্রের ভেতর থেকে কুড়ে করে নষ্ট করে। আমি তাদের কোনো ধর্মীয় পরিচয় বলছি না, এদের ধর্মীয় শুধু নয়, অনেক ধরনের পরিচয় আছে, রাজনৈতিক পরিচয়ও আছে। ফলে কাশ্মীরে যেটা হয়েছে, আজও যখন ভারত সরকারের নিষেধের পরে দায়িত্ববান
বাম দলের মুখপাত্রে প্রকাশ্যে বলতে হয় কাশ্মীরে নাকি নিরীহ কাশ্মীরিদের ঘর আমাদের সেনারা বেছে বেছে ভাঙছে, তাদের জন্য চাঁদা তুলতে হয়, তখন মনে হয় যে ভারত বাইরের শত্রুর সাথে লড়বে কি, ভারতের তো আভ্যন্তরীণ শত্রুগুলোই বসে আছে। আপনি খেয়াল করুন, মহাভারতে বিভীষণ তো কোনো যুদ্ধ করেনি, রাম রাম লক্ষ্মণই তো রাবণের সমস্ত বংশটাকে নির্বংশ করেছিল, কিন্তু বিভীষণ যেটা করেছিল সেটা না করলে হয়তো রাম লক্ষ্মণ কোনোদিনই সফল হতো না। তিনি ভেতরে নিষ্ক্রিয় থেকে সমস্ত তথ্য দিয়ে রামকে সাহায্য করে দাদা রাবণের অত্যাচার থেকে দেশটাকে মুক্ত করতে সাহায্য করেছিল। এক্ষেত্রে আমাদের যে বিভীষণগুলো লুকিয়ে আছে, তারা যদি স্লিপার সেলের ভূমিকা নেয়, আমি আতঙ্কিত হচ্ছিলাম কলকাতার থেকে পাকিস্তানের নাগরিক পাওয়া যাচ্ছে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে। পাকিস্তানের জন্য যাদের দরদ উঠলে হ্যাঁ, তাদের কি বলবেন? আমি সেটাই বলছি যে আমাদের ভারতবর্ষের তো আমরা স্বাধীনতার পরে একাধিক যুদ্ধ দেখেছি, চীনের সাথে, পাকিস্তানের সাথে, ছোট মোটো সংঘর্ষ পূর্ব পাকিস্তান বাংলাদেশের সাথেও হচ্ছে। তারপরেও যখন ভারতবর্ষের ভিতরে থাকা একটা বড় অংশের আমরা মানুষকে দেখতে পাই প্রকাশ্যে তারা এই মানে পাকিস্তানের এই সন্ত্রাসবাদী কার্যকলাপকে প্রকাশ্যে সমালোচনা করতে সাহস পায় না, কিংবা তাদের পাশে দাঁড়ায়, যখন পাকিস্তানের মানে উপপ্রধানমন্ত্রীকে প্রেস কনফারেন্স করে বলতে হয় ভারতবর্ষের কিছু বিরোধী রাজনীতি দলের নেতার নাম করে যে তারা আছে, ফলে আমাদের পাশে ওরা আছে ভারতের ভেতরে, তখন ভয় হয় জানেন তো, যে তাহলে কি ভারত যে যুগ যুগ ধরে শকুন পাঠান মোগলদের আক্রমণের শিকার হয়েছিল ভারতের ভিতরের অনৈক্যের জন্য, সেটা কি আজও বর্তমান? আজও আমরা জাতীয়তাবোধ গড়ে তুলতে পারিনি? আজও আমরা এত বড় ঘটনার পরে ভারত সরকার স্বীকার করে নিয়েছে বিরোধীদের সামনে আমাদের সিকিউরিটি ল্যাবস, তারপরেও যখন ভারত সরকারকে প্রকাশ্যে তারা কাঠগড়ায় দাঁড় করায়, আপনি দায়ী, একটা বার তারা শব্দ খরচা করে না, পাকিস্তান দায়ী, আমরা পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো হার্স অ্যাকশন নিন, আমরা পাশে আছি, তখন কিন্তু মনে হয় আমরা কি রাজনীতিময়ী হয়ে দাঁড়ালাম? আমার শেষ প্রশ্ন আপনার কাছে, একদম শেষের দিকে চলে এসেছি, শেষ দুটো প্রশ্ন। পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি পাক প্রতিরক্ষা মন্ত্রীর, অন্যদিকে সিন্ধুর জল আটকালে ভারতে রক্তগঙ্গা বইবে বলছে পাকিস্তান, এবং 24 থেকে 36 ঘন্টার মধ্যে সামরিক হামলা চালাবে ভারত, গোয়েন্দা সূত্রে খবর পাচ্ছি, দাবি পাকিস্তানের তথ্যমন্ত্রী। পাকিস্তানের কি ভয় করছে স্যার? কি বলবেন? একদিকে বলা হচ্ছে যে যদি এই 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 জলবন্টন যে সন্ধি সেটি আটকালে রক্তগঙ্গা বইবে, কি বলবেন? দেখুন, পাকিস্তান ভয় পায়, ভক্তি করে, এই প্রশ্নগুলো আসবে না, কারণ পাকিস্তানের মানুষের প্রতি পাকিস্তানের শাসকের কোনো দায়বদ্ধতা নেই। ডক্ট্রিন অফ নেসেসিটি ওদের একটা আইনই হয়েছিল, মোহাম্মদ মুনির করেছিলেন সম্ভবত 54 বা 58, সেখানে জনগণের দ্বারা নির্বাচিত মানুষের কোনো অধিকার ছিল না, সেই আইনটা এখনো এক্সিস্টিং, সেখানে সেনাপ্রধানরাই শেষ কথা। ফলে এই সেনাপ্রধানরা সময় সময় ভারতকে ক্ষতবিক্ষত করেছে তাদের জনপ্রতিনিধিদের অন্ধকারে রেখে। কার্গিল যুদ্ধে পারভেজ মুশারফ তিনি জানানইনি নওয়াজ শরীফকে, ব্যর্থ হয়েছেন, উল্টো দায় না নিয়ে পারভেজ মুশারফ প্রেসিডেন্ট হয়ে বসে পড়েছেন, নওয়াজ শরীফকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন। ফলে আজকে এই সেনাপ্রধান মুনির যে পালিয়ে গেছেন, ওয়াসেম মুনির, তিনি তো তার দেশের প্রতি কোনো দায়বদ্ধ নন। দেশের জনগণ 500 টাকা কিলো আটা খেলে আটার লাইনে বাড়াবাড়ি করলেও তার দায় নেই, এই স্ট্রাকচারটাই তাদের। ফলে ওরা ভয় পাচ্ছে কারা? ওখানকার সাধারণ মানুষ তো এমনিই মরে আছে। ওখানে যারা ভয় পাচ্ছে সেনাপ্রধান পালিয়ে যাওয়ার পরে, সেনার সাধারণ মানুষগুলো, কর্মচারীরা, যে যুদ্ধটা হলে তো একতরফা ভাবে ভারতের হাতে তাদের মৃত্যু হবে, তাই চাকরি থেকে রিজাইন দিয়ে পালাচ্ছে। আর দেখবেন পরমাণু অস্ত্রের এই ধমকটা কেন দেওয়া হয়? কারণ ওদের পরমাণু অস্ত্র আছে, সেই অস্ত্রটা জঙ্গিদের হাতে আছে না সরকারের সিকিউর রেখেছে আমরা জানি না, কিন্তু যেটা আমরা জানি 99-এর যে একতরফা পরমাণু অস্ত্র প্রথমে আমরা ইউজ করব না, যে চুক্তিতে ভারত সই করেছিল, ওরা কিন্তু করেনি। ওই অজুহাতে ওরা এই ধমকিটা দিতে পারে, ভারত পারে না। কিন্তু আপনাকে বলি, পরমাণু অস্ত্র ব্যবহার করাটা বাচ্চার হাতের মোয়া নয়। পাকিস্তান এটা পারবে না এই মুহূর্তে, কারণ তার জন্য যে স্ট্রেচার দরকার সেটা পৃথিবীর বহু দেশেরই থাকে না। আপনি চাইলে আমেরিকাও কারোর বিরুদ্ধে কোনো অস্ত্র ব্যবহার করতে পারে না চট করে, এটা অনেকগুলো রেস্ট্রিকশনে চলে, ফলে ওগুলো ঠুনকো আওয়াজ। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, একদম শেষে আমি যে প্রশ্নটা করবো, চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর জামিন মঞ্জুর, অবশেষে প্রায় 6 মাস পর তার জামিন মঞ্জুর হলো।
অন্যদিকে বাংলার সিনিয়র সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ একদম সেকুলার শব্দ ভারতের সংবিধান থেকে সরিয়ে দেওয়ার কথা বলেছেন ভারত কোনোদিন সেকুলার ছিল না, নিজেকে সেকুলার বলে থাকলে দেশ থেকে চলে যেতে বলছেন। ময়ূক রঞ্জন ঘোষের নামে ইতিমধ্যেই দিকে দিকে এফআইআর শুরু হয়েছে। ময়ূক রঞ্জন ঘোষের এই কথা কি আপনি সমর্থন করেন? না, দেখুন, ওই অনুষ্ঠানটা আমি ছিলাম, একজন অভিনেতাও ছিল, আমরা সেকেন্ড হাফে প্রোগ্রামটা করেছি। আমার সমর্থন করা না করা একান্ত আমার ব্যক্তিগত। আমি ওই চ্যানেলে বসে চ্যানেলের যিনি সঞ্চালক, যিনি পলিসির পোস্টে তার বক্তব্য রাখছেন, ওখানে তো ডিসক্লেমার দেওয়া ছিল, ব্যক্তিগত, প্রত্যেকের বক্তব্যটা ব্যক্তিগত। আমরা আমাদের বক্তব্য রেখেছি যে আমাদের সংবিধানের সেকুলারিজমটা ঘুরপথে 76-এ বিরোধী শূন্য পার্লামেন্টে ঢুকে গণতন্ত্রহীন ভারতবর্ষে ইন্দিরা গান্ধী ইন্ট্রোডিউস করলেও মূল প্রতিপাদ্যের মধ্যে কিন্তু সেকুলার শব্দটা লেখা না থাকলেও সেকুলারিজমটা কিন্তু আমাদের রন্ধে রন্ধে ছিল। আপনি আমি কি বাবা মার নাম লিখে রাখি ডায়েরিতে ভুলে যাব বলে? না, কিছু জিনিস আমাদের হৃদয়ে থাকে। আমাদের সেকুলারিজম শাশ্বত শতাব্দী ধরে চলছে। আম্বেদকর সাহেব তাই সংবিধানের স্পিরিটে রেখেছিলেন। ফলে সেকুলার শব্দটা যদি কেউ বলে যে সেকুলার শব্দটা মানি না, সেকুলার শব্দটা যদি মেনে চলেন, তারা বেরিয়ে যান, অন্যায় করেছে, সংবিধান তাকে যা শাস্তি দেবে ইতিমধ্যে হয়েছে। কিন্তু আমার একটা প্রশ্ন, সেকুলার শব্দটা তো আর একতরফাভাবে মানার জিনিস নয় রে বাবা। সেকুলার তো প্র্যাকটিসের ব্যাপার। আপনি সেকুলারিজমের নাম করে ভারতবর্ষের বিরোধী রাজনীতি দলগুলো যে সিউডো, এক্সট্রা বা সিলেক্টিভ সেকুলারিজমের চেষ্টা করে, সেটাও তো আমরা মেনে নিতে পারি না। সেকুলারিজম মানে কি একটা ধর্মের নিষিদ্ধ খাবারকে রাজপথে খেয়ে নিয়ে প্রমাণ করা? এটা তো কোথাও লেখা নেই। সেকুলারিজম এর নাম করে সিউডো সেকুলারিজম, সেটা কিন্তু দেখুন, সেকুলার আমিও, আমার পিতৃ দত্ত এটা শিক্ষা, আমার মাতার শিক্ষা, কিন্তু তারপরে আপনাকে বলছি সিউডো সেকুলারের বিরোধিতা করা, তার বা এই এক্সট্রা সেকুলার এদের বিরোধিতা করা কিন্তু সেকুলারের বিরোধিতা করা নয়। এটা আমার ওপিনিয়ন থেকে আমি বলছি। আচ্ছা, চিন্ময় কৃষ্ণ দাসবাবুর যে জামিন মঞ্জুর হলো, কি বলবেন? এটাও অনেক আগে হওয়া উচিত ছিল। বাংলাদেশের মতন জামাতপন্থী সরকারের সময় এটা যে হয়েছে, ওনাকে যে খুন করে দেওয়া হয়নি, যে লোকটি বাংলাদেশে গঠন করতে যার ইসকন, আজকে তিনি লকডাউনের সময় ঘুরে 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 মানুষকে বাঁচিয়েছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, তার তো এইটা হওয়ারই উচিত ছিল না। তার তো প্রমাণিত করতে পারেনি রাষ্ট্র, ওদের রাষ্ট্র, যে উনি দেশ বিরোধী কাজ করেছেন, বরং যে অভিযোগটা করেছিল তিনি পরবর্তীকালে এখান থেকে সরে যান। ইন্টারন্যাশনাল জুডিশিয়ারি বড় জয়। এটা একদমই জয়। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে চিন্ময় মহাপ্রভুকে আদৌ ওখানে সুরক্ষিত রাখা যায় কিনা। কারণ জামিন পেয়ে উনি বাইরে আসা মানে কিন্তু আরেকটা বিপদ ওনার মাথায় ঘুরছে, যে একটার পর একটা, যেমন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের ধরে ধরে তুলে তুলে নিয়ে মেরে ফেলা হচ্ছে বাংলাদেশে, তেমন কিছু কি দেওয়াল লিখন নেই তো? ভারতের এই ব্যাপারে আন্তর্জাতিক মঞ্চে কিন্তু জোরালো সওয়াল করতে হবে যে চিন্ময় মহাপ্রভুর কিন্তু সিকিউরিটি বাংলাদেশকে দিতে হবে। তা না হলে জেলের বাইরে গেলে কিন্তু আরেক বিপদ। সেই ক্ষেত্রে তার উপরে কিছু ঘটলে কিন্তু রাষ্ট্রের দায়টা অনেকটা কমে যায়। একদম। তার অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য।